আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য একটি বিশেষ ইংরেজি ক্লাসে হাজির হয়েছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব জিএসটি বি ইউনিটের 22-23 সেশনের আমরা কোশ্চেন অ্যানালাইসিসটা করব। তো তোমাদেরকে আজকের এই কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে স্বাগত জানাচ্ছি, এবং তোমরা একটু জানাবা যে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, তোমরা যারা বি ইউনিটে ফার্স্ট টাইম পরীক্ষা দিবা বা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, সকলেরই আসলে একটা টার্গেট থাকে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আওতা যে ভুক্ত যে কলেজ ইউনিভার্সিটি গুলো, যেখানে আসলে প্রচুর সিট থাকে, আমরা জানি 5-6 হাজার সিট থাকে। তো সেখানে আমরা আসলে অনেকে ভর্তি পরীক্ষা দিতে চাই, কিভাবে উত্তীর্ণ হতে হয়। তো আসলে সেগুলো নিয়ে কথা বলবে, এবং আমি 23-24 সেশনে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলাম, তো আমার জার্নিটাও তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমি কিভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটি নিয়েছিলাম, এবং তোমরা যে কিভাবে নিলে তোমাদের আসলে সফলতাটা পেতে পারবা। তো দেখো, যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজ সেটি হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করা। প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে তোমাকে আসলে টপিক অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে তোমাকে টপিক অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়টাতে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কিভাবে প্রশ্ন আসছে, এই জিনিসগুলো যদি আমরা ধরতে না পারি বা বুঝতে না পারি, তাহলে আলটিমেটলি আমাদের আসলে পড়ে কোনো লাভ নাই, আমরা আসলে সিলেবাসটা বুঝতে পারবো না। ঠিক আছে? তো যে কোনো বিশ্ববিদ্যালয়, বিইউপি হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জাহাঙ্গীরনগর হোক, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়ার আগেও ওই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করা আমাদের জন্য খুবই প্রয়োজন। তো আমরা চলো দেখি 2022-23 সেশনে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রথম যে কোশ্চেনটি এসেছিল, সনেট ইজ এ পয়েম অফ ড্যাশ লাইন্স। আচ্ছা, এই যে প্রশ্নটা এসেছে, আমরা অনেকে জানি যে এই প্রশ্নটা কিন্তু আমরা সচরাচর অনেকে পাই না বইতে, আবার কেউ অনেকে যারা লিটারেচারে খুব দক্ষ তারা অনেকে এসব প্রশ্নের উত্তর দিতে পারে। তো দেখো, সনেট এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এসেছে আমাদের লিটারেচার থেকে। এই কোশ্চেনটা এসেছে আমাদের লিটারেচার থেকে, এবং লিটারেচার থেকে তোমার যে দুই ধরনের কোশ্চেন আসে মোটামুটি। তো লিটারেচার থেকে তোমাদের কয়েক ধরনের কোশ্চেন আসে, তার ভিতরে একটা কোশ্চেন হচ্ছে তোমার ফিগার অফ স্পিচ থেকে আসে, একটা কোশ্চেন হচ্ছে তোমার কিছু লিটারারি টার্ম থাকে ওইখান থেকে আসে, আরেক ধরনের কোশ্চেন হচ্ছে বিভিন্ন বুক থেকে আসে, অর্থাৎ এই বইটার লেখক কে বা অমুক বইটার লেখক কে নয়, এইরকম কোশ্চেন গুলো আমরা লিটারেচার থেকে সচরাচর পেয়ে থাকি। অর্থাৎ লিটারেচার থেকে আমরা দুই ধরনের প্রশ্ন পাবো, তিন ধরনের প্রশ্ন: ফিগার অফ স্পিচ, আমরা লিটারারি টার্ম পাবো, আর হচ্ছে বই রিলেটেড প্রশ্নগুলো পাবো। তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এসেছে আমাদের লিটারারি টার্ম থেকে, অর্থাৎ লিটারেচারে বিভিন্ন টার্ম থাকে, যে টার্ম দ্বারা আমরা আমরা আসলে লিটারেচারে সেই কাঙ্ক্ষিত বিষয়টাকে বুঝতে সক্ষম হই। এই যে সনেট, এই সনেটটা হচ্ছে এক ধরনের আমাদের লিটারারি টার্ম, যেটার মাধ্যমে বোঝানো হয় যে একটা 14 লাইনের একটা কবিতা, যেটার মাধ্যমে বোঝানো হয় 14 লাইনের একটা কবিতা। এবং এই সনেটের যিনি জনক তার নাম ছিল হচ্ছে পেতার্ক, এবং বাংলা সনেটের যিনি জনক আমরা অনেকে জানি যে মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে? অর্থাৎ এই যে সনেট, সনেটটা সচরাচর 14 লাইনের হয়, এবং সনেটের আসলে যিনি জন্ম তিনি হচ্ছে ইতালির পেতার্ক, তিনি হচ্ছে ইংরেজি সনেটের জনক। আর আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে বাংলা সনেটের জনককে, তার উত্তরটা হবে মাইকেল মধুসূদন দত্ত। এবং এই যে 14 লাইন, এই 14 লাইনের এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে 8 লাইন বিশিষ্ট, আরেকটা হচ্ছে 6 লাইন বিশিষ্ট। এই যে 8 লাইন বিশিষ্ট এটাকে বলা হয় হচ্ছে অষ্টক, আর 6 লাইন বিশিষ্ট যেটা সেটাকে বলা হয় হচ্ছে ষষ্ঠ। অর্থাৎ 8 লাইন প্লাস 6 লাইন, এই 14 লাইন মিলে হয় একটি সনেট। সে অনুযায়ী এই 1 নম্বর প্রশ্নের উত্তরটা হবে আমাদের বি নম্বরটা। আচ্ছা, দেখো তাহলে এই প্রশ্নটা এসেছে আমাদের লিটারেচারের লিটারারি টার্ম থেকে, এবং লিটারেচার থেকে আমরা এই তিন ধরনের প্রশ্ন পাবো। তো বিশ্ববিদ্যালয়ে যখন প্রস্তুতি নিবা, লিটারেচারের টপিকে যেখান থেকে পড়বা, দেখবা এই তিনটা টপিক আসলে তোমার কভার হচ্ছে কিনা। বুঝছো? দেন দেখো, আমাদের দ্বিতীয় প্রশ্নটা যদি একটু একটু লক্ষ্য করি, হু রোড গালিভার্স ট্রাভেল, এই প্রশ্নটাও এসেছে আমাদের দেখো লিটারেচার থেকে, তাই না? এই প্রশ্নটাও এসেছে আমাদের লিটারেচার থেকে, এবং লিটারেচারের আমরা ঠিক আগের প্রশ্নই দেখেছি, তিনটা পার্ট থেকে প্রশ্ন হয়: ফিগার অফ স্পিচ, লিটারি টার্ম, আর হচ্ছে বুক। এই প্রশ্নটা এসেছে আমাদের বুকস রিলেটেড। এই প্রশ্নটা এসেছে আমাদের বুকস রিলেটেড, যে গালিভার্স ট্রাভেল বইটি আসলে কার লেখা। আচ্ছা, তোমরা বলো তো গালিভার্স ট্রাভেল বইটি কার লেখা? তো অনেকে দেখছি জান্নাতুল ফেরদৌস তনিমা বলছো, 14 গুড, ফারজানা ইকবাল 14 বলেছিল, সঠিক হয়েছে। আচ্ছা, এই যে পরবর্তী প্রশ্নটা গালিভার্স ট্রাভেল, এই বইটি লিখেছেন আমাদের বিখ্যাত জনাথন সুইফট। জনাথন সুইফটের লেখা বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে গালিভার্স ট্রাভেল। আর বাকি তো ওয়াল্টার স্কট বা বার্নার্ড শো বা চার্লস ডিকিনসনের আরো বিভিন্ন বিখ্যাত বইগুলো আছে। তোমরা যখন এরকম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিগুলো নিবা, দেখবা অপশনের যে সাহিত্য
বা যে সাহিত্যিকের নামগুলো রয়েছে সেই সাহিত্যিকের সাথে রিলেটেড আরো যত বই রয়েছে বা তার সাথে রিলেটেড যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে, তোমরা চেষ্টা করবে সেই তথ্যগুলো প্রশ্ন বিশ্লেষণ করার সময় পড়ে নেওয়ার জন্য। আচ্ছা, তো দেখো আমরা যদি 3 নম্বর প্রশ্নটাতে একটু লক্ষ্য করি, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ এ ডাইম ডজন। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ ডাইম ডজন। দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। আমাদের একটি মুখস্থ টপিক ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে দেখো ডাইম ডজন মানেটা কি। একটা ডাইম মানে কি বোঝায়? ডাইম মানে বোঝায় 10, আর ডজন মানে বোঝায় হচ্ছে 12। আচ্ছা, দেখো ডাইম মানে বোঝায় হচ্ছে 10 আর ডজন মানে বোঝায় হচ্ছে 12। আচ্ছা, এই যে ডাইম ডজন, এই টেনটাকে আসলে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হয় আসলে 1 সেন্ট হিসেবে। এটা হচ্ছে একটা মুদ্রার একক, একটা মুদ্রার একক, যে মুদ্রাটা আসলে 1 ডলারে, ঠিক আছে, 1 ডলারে 100 সেন্ট হয় মোটামুটি, যদি বাজারে অর্থমূল্য স্বাভাবিক থাকে যে 1 ডলারে 100 সেন্ট হয়, সেটাকে আসলে এই যে ডাইম, 10 ডাইম ইকুয়াল 10। এবং 10 ডাইমে আমি যদি 12টা পণ্য কিনতে পারি, এটা খুব স্বাভাবিকভাবে চিন্তা করো, ধরো আমার কাছে 10 টাকা আছে, আমি সেই 10 টাকা দিয়ে 12টা পণ্য কিনতে পারলাম, তার মানে কি এই পণ্যটা কি খুবই সহজলভ্য। আর সহজলভ্য পণ্য কোনগুলা হয়? যে পণ্যগুলা কি খুব দামি সেগুলা হয়, নাকি যে পণ্যগুলো আমাদের কাছে খুবই কম দামি সেগুলো সহজলভ্য হয়? আমরা খুবই জানি যে এই সামথিং ইউজফুল যেগুলো সেগুলোর দাম সচরাচর বেশি হয়। আবার দেখো রেয়ার রেয়ার যেগুলো সেগুলো তো অপ্রতুল, সেগুলোর দাম আরো বেশি হবে। আর এক্সপেন্সিভ মানে তো আরো বেশি, যেটা আমরা 10 টাকা দিয়ে কখনো 12টা প্রোডাক্ট কিনতে পারবো না। আলটিমেটলি উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, যে সামথিং ভেরি কমন। সামথিং ভেরি কমন ওয়ার্ডটাকে আমরা এ ডাইম এ ডজন হিসাবে উল্লেখ করতে পারি। আচ্ছা, দেখো অনেকে উত্তর দিচ্ছ, গুড, 3-এর বি। আচ্ছা, দেখো 4 নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার। দেখো এই কোশ্চেনটা এসেছে আমাদের লিটারেচার থেকে, পাশাপাশি এই প্রশ্নটা কিন্তু আমাদের টেক্সট বইতেও তোমরা পাবা। তোমাদের যে ইএফটি বইটা আছে, আমাদের ইংলিশ ফর টুডে বই, সেই ইংলিশ ফর টুডে বইটাতে রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার নিয়ে দেখবা কিছু লেখা আছে আমাদের, ঠিক আছে? তো রাইম অফ ম্যারিনারটা কি? এটা কি আসলে একটা ব্যালেড, এটাকে একটা ইপিক পয়েম, এটা কি সং, নাকি এটা একটা ইলিজি? দেখো ব্যালেড জিনিসটা কি? ব্যালেটটা হচ্ছে এটা একটা লং ন্যারেটিভ পয়েম অর্থাৎ যখন কোনো গল্প মানে যখন কোনো একটা স্টোরি তোমাকে বিশাল বড় একটা কবিতা আকারে রিপ্রেজেন্ট করা হয়, যখন কোনো বড় একটা গল্পকে বা বড় বড় একটা স্টোরিকে বিশাল একটা কবিতা আকারে রিপ্রেজেন্ট করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ব্যালেড। আর ইপিক পয়েমটা হচ্ছে, ইপিক আমরা জানি মহাকাব্য, এটা হচ্ছে মহাকাব্য, অ্যান্ড ইটস গ্রেটার দেন দ্য ব্যালেড, অর্থাৎ ব্যালেডের চেয়ে বড় যেটা সেটাকে বলা হয় ইপিক। সং মানে তো আমরা খুব স্বাভাবিকভাবে আমরা জানি সং মানে গান। আর ইলিজি মানে হচ্ছে শোক গাথা। ইলিজি মানে হচ্ছে শোক গাথা, অর্থাৎ মোর্নফুল, আমাদের মোর্নফুল পয়েম বা মোর্নফুল লিটারেচার বলা হয় ইলিজিকে। তাহলে আলটিমেটলি থাকে রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার হচ্ছে, মানে এটা একটা স্টোরি। রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার হচ্ছে একটা ছোট একটা স্টোরি, যে স্টোরিটা আমরা কবিতা আকারে আমরা রিপ্রেজেন্ট করি। তো সেই সেই অর্থে যে লং ন্যারেটিভ পয়েম, এটাকে বলা হয় হচ্ছে একটা ব্যালেড। দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার ইজ এ ব্যালেড। আচ্ছা, মাসুমা আক্তার মিম বলছো 4-এ, গুড। পরে দেখো আমরা যদি 5 নম্বর প্রশ্নটাতে লক্ষ্য করি, দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর সিরিন। দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? আমাদের ভোকাবুলারি থেকে। এই প্রশ্নটা এসেছে আমাদের ভোকাবুলারি থেকে। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আমাদের ভোকাবুলারি বলো বা আমাদের স্পেলিং বলো বা মেমোরাইজিং যে পার্ট গুলা বলো, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি এই যে ভোকাবুলারি বা ধরো কখনো যখন তোমাদের স্পেলিং পড়বা, ভোকাবুলারি বলো, স্পেলিং বলো বা আদার্স যে মেমোরাইজিং পার্ট গুলা বলো, তো অনেকের প্রশ্ন থাকে যে আসলে এই জিনিসগুলা কিভাবে পড়বো, নাকি মনে থাকে না, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু একটা বানান ভুল আছে, সিরিন হবে, ACRENE, সিরিন। তো দেখো এই যে ভোকাবুলারি স্পেলিং এগুলা যখন পড়তে যাবা, মানে বাজারে প্রচুর বই আছে, আসলে আলটিমেটলি বই পড়ে আসলে অতটা খুব একটা ইফেক্টিভ না। তোমরা চেষ্টা করবা যে ভোকাবুলারির জন্য আমাদের যে টেক্সট বইটা আছে, ভোকাবুলারির জন্য আমাদের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বুকটা পড়বা। পাশাপাশি আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, যে কোনো একটা বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন গুলো সলভ করতে পারবা। তুমি দেখবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে টেক্সট বুক এর বাইরে অথবা প্রিভিয়াস ইয়ার কোশ্চিনের বাইরে আসলে আলটিমেটলি কোনো ভোকাবুলারি আসে না, ঠিক আছে? তো যাদের ভোকাবুলারি বা স্পেলিং নিয়ে অনেক টেনশন থাকে তারা এই জিনিসটা ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, সিরিন আমরা দেখো আমাদের চেয়েছে সিনোনিম।
সিরিন মানে কি? সিরিন মানে আমরা জানি খুবই শান্তি প্রিয় বা শান্ত, এরকম একটা কিছু বোঝায়, শান্তি বা শান্ত। দেখো নয়েজি মানে কি? নয়েজি মানে আমরা জানি খুবই শব্দজনক একটা পরিস্থিতি। ক্ল্যামারাস মানেও একটা শব্দজনক পরিস্থিতি। প্রভিলেন্ট মানেও সেম বিষয়। ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে একটা শান্ত, শান্ত পরিস্থিতিকে আমরা বলি সিরিন বা ট্র্যাঙ্কুইল। তো এটা আলটিমেটলি 5 নম্বরের উত্তরটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা। আচ্ছা, ফারজানা ইকবাল চারিয়ে বলছো, ঠিক আছে। তাহলে দেখো 6 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, আরো একটি আমাদের ভোকাবুলারি থেকে আরো একটি কোশ্চিন এসেছে। আমাদের ভোকাবুলারি থেকে আরো একটি কোশ্চিন এসেছিল 2022 সেশনে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইটিকেট। এবং দেখো এই যে ইটিকেট শব্দটা, এই টিকিট শব্দটা কিন্তু আমাদের টেক্সট বইতে আছে। আমরা যখন লাইফস্টাইল লেসনটা পড়ি, লাইফস্টাইল লেসনে, দেখো লাইফস্টাইল লেসনে, লাইফস্টাইল লেসনে আমরা জানি যে ইটিকেন্স অ্যান্ড ম্যানার্স নামে একটি আলাদা লেসন আছে আমাদের লাইফস্টাইল ইউনিটটাতে। ইটিকেন্স ম্যানার্স নামে একটা আলাদা লেসন আছে। তো দেখো আগের প্রশ্নটা এবং এই প্রশ্নটা, দুটো প্রশ্ন কিন্তু খুবই সহজ এবং দুটি আমাদের টেক্সট বুক রিলেটেড। অর্থাৎ ভোকাবুলারি বলো, স্পেলিং বলো, যে কোনো ভোকাবুলারি বা স্পেলিং দেখবা এই আমাদের টেক্সট বুক অথবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে হুবহু তোমরা কমন পাবা। তো বাজারে আসলে টাকা পয়সা খরচ করে এত বই পড়ার কোনো দরকার নেই, তোমার হাতে যেটা আছে সেটাকে আসলে ক্যাপচার করার চেষ্টা করো। তাহলে দেখো ইটিকেট মানে কি? আমরা জানি ইটিকেট মানে বোঝা হচ্ছে কোনো একটা নর্মস বা কোনো নীতি বা কোনো রুলস, এরকম বোঝায় ইটিকেটস। ঠিক আছে, ইটিকেটস বা ম্যানার বা আচরণ, একটা ভালো আচরণকে আমরা ইটিকেটস বলি, বিভিন্ন অর্থে হইতে পারে। দেখো ডিসকার্টেসি মানে কি? ডিসকার্টেসি মানে আমরা জানতে পারি অভদ্রতা বলতে পারো বা অসম্মান দেওয়া, এরকম একটা অর্থে আমরা ডিসকার্টেসি ওয়ার্ডটা ইউজ করতে পারি। ইমমরালিটি মানে কি? ইমমরালিটি মানে বোঝায় নীতিহীন। ইমমরালিটি মানে বোঝায় নীতিহীন। আমরা জানি রুডনেস, যে খুব রুড, যে খুব রুড তা কি বলে আমরা? উগ্রতা। ঠিক আছে, রুডনেস মানে হচ্ছে উগ্রতা। কার্টেসি, কার্টেসি মানে আমরা বুঝাই যে ভালো যে ব্যবহার। কার্টেসি মানে ভালো যে ব্যবহার বা সম্মান দেওয়া, এটা এগুলাকে বলা হয় হচ্ছে কার্টেসি। তো আলটিমেটলি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইটিকেট, অর্থাৎ ইটিকেটের যে মিনিংটা, সেখানে আসলে সবচেয়ে বেশি মিনিংফুল হচ্ছে আমাদের এই সি নাম্বারটা। আমাদের সি নাম্বারটা হচ্ছে 6-এর উত্তর। দেখো খুব কঠিন কিন্তু কোনো প্রশ্ন আসলে এখানে আসে না, বাট আমরা হচ্ছে বাজারে প্রচুর বই পড়ে পড়ে আসলে এই জিনিসগুলোকে খুবই কমপ্লেক্স করে ফেলি। আসলে জিনিসটা এতটা কমপ্লেক্স না, তোমরা যদি টেকনিক্যালি অ্যাডমিশন সময়টাতে টেকনিক্যালি যদি হ্যান্ডেল করতে পারো, দেখবো খুবই ইজি এই সময়টা। ঠিক আছে, আচ্ছা। দেন 5-এর ডি বলেছো, আচ্ছা 6 গেল। দেন দেখো 7 নম্বরটা দেখেছো, চুজ দ্য রাইট অ্যান্টোনিম ফর ক্রেডিবল। দেখো এই যে ক্রেডিবল শব্দটা, এইটাও কিন্তু আমাদের ইএফটি বইতে আছে। ঠিক আছে, ইএফটি বইতে আছে। অর্থাৎ এই প্রশ্নটা এসেছে আমাদের ভোকাবুলারি থেকে। এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? ভোকাবুলারি থেকে। ভোকাবুলারি কি চেয়েছে? আমার অ্যান্টোনিম চেয়েছে। আগের দুইটা আমরা দেখলাম সিনোনিম এসেছিল, এই দুইটা চেয়েছে, এটা আমাদের চেয়েছে অ্যান্টোনিম। তাহলে দেখো ক্রেডিবল মানেটা কি? ক্রেডিবল মানে আমরা জানি যেটা খুবই বিশ্বাসযোগ্য বা বিশ্বাসপ্রবণ। ঠিক আছে, যেটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাসপ্রবণ, সেই অর্থে আমরা ক্রেডিবল শব্দটা ইউজ করতে পারি। দেখো হোপলেস মানে কি? ডি নাম্বারটা, হোপলেস মানে আমরা জানি হতাশা। ঠিক আছে, বা আশাহীন, হতাশা বা আশাহীন। আবার যদি আমরা জেনারাস মানে জানি, জেনারাস মানে হচ্ছে খুবই উদার, খুবই মহান যে ব্যক্তিগুলো তাদেরকে বলি জেনারাস। ডাউটফুল মানে কি? ডাউটফুল মানে আমরা জানি খুবই সন্দেহজনক যারা ব্যক্তিগুলো থাকে, এই সন্দেহজনক ব্যক্তিকে আমরা বলি হচ্ছে ডাউটফুল। দেন বিলিভেবল মানে কি? আমরা জানি বিলিভেবল খুবই কমন একটা ওয়ার্ড, বিলিভেবল। বিলিভেবল মানে হচ্ছে আমরা জানি কাউকে বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করার মতো উপযুক্ত, সেটাকে বলি আমরা বিলিভেবল। আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখো আমাদের ক্রেডিবল যে শব্দ, বিশ্বাসযোগ্য, তাহলে তার অ্যান্টোনিম হিসেবে যদি আমি চিন্তা করি, তাহলে আসলে কোনটা হচ্ছে? আমার কি হোপলেস হচ্ছে, আমার কি জেনারাস হচ্ছে, আমার কি ডাউটফুল হচ্ছে, না বিলিভেবল হচ্ছে? তো সিনোনিমটা হচ্ছে আমার বিলিভেবল। বাট আমার এখানে চেয়েছে কি? আমার এখানে চেয়েছে কিন্তু একটা অ্যান্টোনিম। তার মানে আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি নাম্বারটা? বি নাম্বারটা। অর্থাৎ যেটা বিশ্বাসযোগ্য তার বিপরীতটা হচ্ছে কি? খুবই সন্দেহজনক। সেজন্য এটা উত্তরটা হবে আমাদের বি নাম্বারটা। অনেকে বিলিভেবল দেখাই দিবে, আসলে আমাদের এই প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, আসলে অ্যান্টোনিম চেয়েছে আমাদের। ঠিক আছে, তো এটার উত্তরটা হবে বি নাম্বার, ডাউটফুল। আচ্ছা, আম, মাসুমা আক্তার মিম বলছো, আফরিন বলছো, গুড, 7-এর বি। আচ্ছা, পরবর্তী দেখো 8 নম্বর যে কোশ্চেনটা, when something tastes disgusting, when something tastes disgusting it is। আচ্ছা, when something tastes disgusting it is, আচ্ছা এখানে এটাসি হবে না, টেস্টি নাকি আওফুল নাকি মাউথ ওয়াটারিং নাকি জাও ড্রপিং? দেখো
ডিসগাস্টিং মানে কি? ডিসগাস্টিং মানে আমরা জানি খুবই বিরক্তিকর। ডিসগাস্টিং মানে আমরা জানি খুবই বিরক্তিকর। টেস্টি মানে আমরা খুবই কমন একটা ওয়ার্ড, খুবই স্বাদযুক্ত, তাই না? টেস্টি মানে কি, খুবই স্বাদযুক্ত একটা শব্দ বোঝায়। মাউথ ওয়াটারিং মানে কি? মাউথ ওয়াটারিং এই শব্দটা কিন্তু আমাদের ইএফটি তে আছে, তাই না? ইএফটির যে যে জাঙ্ক ফুডের যে ব্যবহারটা, সেই পার্টটাতে দেখবা মাউথ ওয়াটারিং শব্দটা আছে। এবং মাউথ ওয়াটারিং মানে কি বোঝাচ্ছে? মাউথ ওয়াটারিং মানে হচ্ছে যেটা খুবই দেখতে মুখরোচক। ঠিক আছে, মানে রাস্তাঘাটের যে খাবারগুলো দেখলে আমাদের মুখে জল চলে আসে, খাইতে মন চায়, সেগুলোকে বলা হয় হচ্ছে মাউথ ওয়াটার। ঠিক আছে, লাইক খুব, তোমরা যারা চিকেন পছন্দ করো, ফুচকা পছন্দ করো, ঠিক আছে, রাস্তাঘাটে যে খাবারগুলো, এগুলো দেখতে অনেক সময় মুখরোচক মনে হয়, বাট মানে যদি হাইজেনিক্যালি চিন্তা করি তাহলে খুবই আনহেলদি, বাট আমাদের দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, দেন আউফুল। আউফুল মানেও হচ্ছে এই বিরক্তিকর একটা ভাবকে প্রকাশ করে। আউফুল মানে হচ্ছে একটা বিরক্তিকর ভাবকে প্রকাশ করে। তাহলে দেখো, আলটিমেটলি আমাকে চেয়েছে কি, ওয়েন সামথিং টেস্ট ডিসগাস্টিং, মানে যখন কোনো কিছু ডিসগাস্টিং টেস্টিং মনে হয়, তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে আউফুল, মানে খুবই বিরক্তিকর, খেতে খুব বিরক্তিকর, ভাল লাগছে না, এই জিনিসগুলো। ঠিক আছে। আচ্ছা, আটের বি বলছো, গুড। আসুমা আক্তার, ফারজানা ইকবাল, জান্নাতুল ফেরদৌস, তনিমা, গুড। আটের বি। দেন আমরা 19 নম্বরটা লক্ষ্য করব। আইডেন্টিফাই দ্য ক্লজ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ড্যাশ ইজ ট্রু। আচ্ছা, এখানে ক্লজটা হবে হোয়াট হি সেজ, এই পর্যন্ত। হোয়াট হি সেজ ইজ ট্রু, এই ক্লজটার নাম কি? তাহলে এই প্রশ্নটা এসেছে আমাদের ফ্রেজ এন্ড ক্লজ থেকে। তো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। আচ্ছা, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজের ক্ষেত্রে তোমরা দেখবা যে মানে যখন অ্যাডমিশন কোর্স করতে যাও অনেক কিছু পড়ে, তো আলটিমেটলি আমাদের বই মানে আমাদের অ্যাডমিশন জার্নিটাতে আসলে খুবই খুবই কমন কিছু টপিক আসে। একটা হচ্ছে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। তুমি ফ্রেজ বা ক্লজ আইডেন্টিফিকেশন আমাদের অ্যাডমিশনে সবচেয়ে বেশি আসে হচ্ছে নাউন আইডেন্টিফিকেশনটা করা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন করা। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে প্রিপোজিশন টিপোজিশন অনেক সময় আসতে পারে, বাট খুবই রেয়ার। ঠিক আছে, তো ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তোমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই যে আইডেন্টিফিকেশনটা, এইটা মানে আয়ত্তে আনার চেষ্টা করা খুব বেশি। ঠিক আছে, তাহলে আমরা দেখি এইটা আসলে কোন ক্লজে এসেছে। যে আমাদের হোয়াট হি সেজ ইজ ট্রু, দেখবা যখন কোনো একটা আন্ডারলাইন করা পার্টটাকে আমরা খুবই যদি সহজভাবে চিন্তা করি, যখন কোনো একটা আন্ডারলাইন করা পার্টকে আমরা ইট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, লাইক ইট ইজ ট্রু, তাহলে এই ইটের মানেটা হচ্ছে এটা একটা নাউন ক্লজ। ঠিক আছে, এছাড়াও আরেকটা ভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে আমার ভার্ব, এটা হচ্ছে কি আমার ভার্ব, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে ভার্বের পূর্বে আমরা কি জানি? সাবজেক্ট বসে। আর সাবজেক্ট পজিশনে আমরা জানি দুইটা জিনিস বসতে পারে, একটা হচ্ছে নাউন বসতে পারে, আর একটা হচ্ছে কি প্রোনাউন বসতে পারে। তো প্রোনাউন ক্লজ বলতে কোনো কিছু হয় না, সেজন্য এটা উত্তরটা হবে হচ্ছে কি নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হইতে হলে সে কাউকে মডিফাই করতে হবে। অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা জানি, অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে হোয়েন, হাউ, হোয়ার, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যারা, যে কখন, কোথায়, কিভাবে, এই প্রশ্নগুলো দ্বারা যখন উত্তরগুলো পাবো তখন সেটা আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই যে কোশ্চেনটা, এটা এসেছে আমাদের ফ্রেজ এন্ড ক্লজ থেকে এবং উত্তরটা হবে নাউন ক্লজ। আচ্ছা, 9-এর এ বলছো, গুড। মিষ্টি মাসুমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, তাইমা, আবু সুফিয়ান এবং তাওহিদ বলছো 9-এর এ, গুড, ধন্যবাদ। দেন আমরা 10 নম্বর প্রশ্ন একটু সলভ করার চেষ্টা করবো, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। আচ্ছা, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এসেছে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। এই কোশ্চেনটা এসেছে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে, অর্থাৎ মুখস্থ একটা বা মেমোরাইজিং পার্ট থেকে। তো কাউকে কোল্ড শোল্ডার দেখানো মানে কি? কোল্ড শোল্ডার বলতে বোঝাচ্ছে আমাদের কাঁধের যে পেছন অংশটা, সচরাচর সেই অংশটাকে আমরা খুব যদি আমরা মেটাফরিক্যালি চিন্তা করি, যেটা হচ্ছে কাঁধের যে পিছনের অংশটা বোঝায়। তো দেখো, আমরা যখন কাউকে পিছনে ফেলেতে, লাইক ধরো আমার পেছনে কেউ আছে, তার মানে কি সে আমার কাঁধের পেছন অংশটা দেখতে পাচ্ছে। তো আলটিমেটলি কাউকে কাঁধের পেছন অংশ দেখানো মানে হচ্ছে তাকে আমি অ্যাভয়েড করে চলে যাচ্ছি, মানে তাকে আমি পাত্তা দিচ্ছি না, তাকে আমার গোনার বেল নাই। ঠিক আছে, সেজন্য যে কাউকে কোল্ড শোল্ডার দেখানো মানে হচ্ছে তাকে আসলে অ্যাভয়েড করা, অর্থাৎ ইগনোর সামওয়ান, কাউকে ইগনোর করা বা কাউকে অ্যাভয়েড করা অর্থে আমরা কোল্ড শোল্ডার এই ইডিয়ম বা ফ্রেজটা ইউজ করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে বন্ধুর সাথে রাগারাগি হয়েছে, অনেক দিন পর রাস্তাঘাটে দেখা হয়েছে, বাট তাকে আমি পাত্তা দিচ্ছে না, এই যে একটা মান অভিমান করে তাকে যে পাত্তা দিচ্ছি না, তার মানে কি তাকে আমি অ্যাভয়েড করতেছি, ইগনোর করতেছি। এইটার মানেটা হচ্ছে কোল্ড শোল্ডার। ঠিক আছে,
আচ্ছা, 10-এর এ বলছো, সাদিয়া, গুড। দেন 11 নম্বর প্রশ্নটা দেখবো, হোয়াট টাইপ অফ ভার্ব ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো খুবই গুরুত্বপূর্ণ, পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেনটা এসেছে এবং পার্টস অফ স্পিচের ভার্ব টপিকটা থেকে, পার্টস অফ স্পিচের ভার্ব টপিকটা থেকে কোশ্চেনটা এসেছে। দেখো, আই প্লে ফুটবল, এখানে যে প্লে শব্দটা আসলে প্লেটা কোন ভার্ব, তার মানে দেখতে হবে আসলে এটা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের পার্থক্যটা আমাদের দেখতে হবে। দেন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের যে পার্থক্য আমাদের সেগুলো আসলে যদি আমি আয়ত্তে আনতে পারি, আসলে সেগুলো নিয়ে আসা খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা একটু বলো তো যে আই প্লে ফুটবল মানে তোমাদের কাছে কি মনে হয়, দেখি এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেক দ্বিধান্বিত হচ্ছে। দেখো এখানে কিন্তু যারা খুব পড়ো নাই ক্রিটিক্যালি, এখানে কিন্তু দুইটা উত্তর আছে, তো তোমাদের কাছে দেখবো আসলে কোন উত্তরটা সঠিক। আচ্ছা, একজন বলছে 11 রে, সাদিয়া রোজ। একজন বলছে ফাইনাইট, গুড। আমরা দেখি আসলে ফাইনাইটই হবে কিনা। আচ্ছা, ধরো আমি একজনকে প্রশ্ন করলাম, ঠিক আছে, মানে এই প্রশ্নটা আসলে খুবই প্র্যাকটিক্যালি তোমাকে চিন্তা করে উত্তরটা দিতে হবে। ধরো আমার জন্ম, ধরো আমার জন্ম হচ্ছে গাজীপুর জেলাতে, ঠিক আছে, আমার জন্ম হচ্ছে গাজীপুর জেলাতে, এটা হচ্ছে এ নাম্বার অপশন। গাজীপুর জেলার আমার ধরো যে কাপাসিয়া থানাতে, ঠিক আছে, কাপাসিয়া থানাতে জন্ম। দেন কাপাসিয়া থানার আমি যদি বলি আহ লক্ষ্মীপুর গ্রামে জন্ম, লক্ষ্মীপুর গ্রামে জন্ম। তাহলে ধরো আমাকে প্রশ্ন দিল যে তার জন্ম কোথায়, আসো জন্ম কোথায়। তখন দেখো আমার জন্য কিন্তু তিনটাই কারেক্ট, গাজীপুরও কারেক্ট, কাপাসিয়াও কারেক্ট, লক্ষ্মীপুরও কারেক্ট। আমি আলটিমেটলি উত্তরটা নিব, তাই না? আমাকে ওই উত্তরটাই নিতে হবে যেটা আমাকে সবচেয়ে গভীরে নিয়ে যাচ্ছে। তো দেখবা ভার্ভকে আমরা দুইটা ভাগে ভাগ করি, বুঝছো? ভার্ভকে প্রথমত আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট এন্ড নন ফাইনাইট, এই ফাইনাইট ভার্বকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ, আর একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। এখন তোমরা চিন্তা করো, আমি যদি ফাইনাইট ভার্ব উত্তর দেই, তাহলে তার গভীরে কিন্তু আমার আরো একটা কোশ্চেন থেকে থাকে যে ফাইনাইট ভার্বের কোনটা, এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, ঠিক আছে। সেজন্য দেখো আমাদের এই ফাইনাইট ভার্ব উত্তরটা আমরা নিব না। কেন নিব না? কারণ আমাদের দেখো এইটার মতোই আমাদের এমন একটা উত্তর দিতে হবে যেটা সবচেয়ে স্পেসিফিক্যালি আমাদের সবচেয়ে বেশি গভীরে নিয়েছে, ঠিক আছে। তাহলে সে অনুযায়ী তোমরা কি উত্তর নিতে পারবা? আচ্ছা, সবাই এ বলছো, সবাই এ বলছো, এটা আসলে উত্তরটা এ না, এটা হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। 11 11 সি নাম্বারটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে, অবশ্যই ফাইনাইট ভার্ব, বাট ফাইনাইট ভার্বের আরেকটা পার্ট আছে তো, তাই না? ট্রানজিটিভ পার্ট আছে, ইনট্রানজিটিভ পার্ট আছে, তো সেইটার ভিতর আবার কোনটা, আমাকে খুব গভীরে যাইতে হবে। আমি আবার রিপ্রেজেন্ট করি বা রিপ্লে করি যে ধরো তোমাকে জন্ম বলা হলো তোমার জন্ম কোথায়, আমি বললাম আমার জন্ম গাজীপুর জেলার কাপাসিয়া থানার লক্ষ্মীপুর গ্রামে। দেখো আমার অপশন কিন্তু একটাও ভুল না, তিনটাই সঠিক। আর আমাকে যদি প্রশ্ন করে যে তোমার জন্ম কোথায়, আমি কি গাজীপুর দাগাবো? না, আমাকে লক্ষ্মীপুর দাগাইতে হবে, কারণ এটা হচ্ছে মোর স্পেসিফিক। ঠিক একই ভাবে এটা আসলে ফাইনাইট ভার্বো, ট্রানজিটিভ ভার্বো, বাট ফাইনাইটের কোন পার্ট, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, আসলে আমাকে এইটা চাইছে প্রশ্নটা। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো একটু মাথা খাটিয়ে মাথা চিন্তা করে দেন তোমাদেরকে দাগাইতে হবে। তাহলে এই যে প্রশ্নটা এটা এসেছে আমাদের গ্রামার পার্ট থেকে, অর্থাৎ পার্টস অফ স্পিচের ভার্বের যে প্রকারভেদ, বিভিন্ন প্রকারভেদ আছে এখান থেকে। আমরা জানি যে অনেকে ফাইনাইট দাগাবা, খুব স্বাভাবিক, বাট প্র্যাকটিক্যালি অ্যান্সার করতে হবে, ঠিক আছে। মাথায় থিঙ্কিং পাওয়ারটা নিয়ে আসতে হবে যে ফাইনাইট দেখলাম আর দাগাই দিব না, ওকে খুব গভীরে যেতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে। দেন 12 নম্বরটা দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হ্যাগলিং মিনস। দ্য ওয়ার্ড হ্যাগলিং মিনস, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাও এসেছে আমাদের ভোক্যাবস থেকে, এই প্রশ্নটাও এসেছে আমাদের কোথা থেকে, ভোক্যাবস থেকে। তোমরা একটু বলো তো হ্যাগলিং শব্দটার অর্থ কি হতে পারে। এটা কি বার্গেন পারসিস্টেন্টলি ওভার দ্য কস্ট অফ সামথিং, সেটলিং এ ডিসপিউট, নাকি কোয়ারেলিং, নাকি আর্গুইং অ্যাবাউট সামওয়ানস চয়েস। অর্থাৎ কারোর সাথে কি মানে কোনো দাম নিয়ে বার্গেইন করা, মানে তর্ক করা, কোনো ডিসপিউট মীমাংসা করা, কোনো কোয়ারেলিং মানে ঝগড়া করা, নাকি কোনো কারোর যে কোনো বিষয় নিয়ে আসলে কারোর সাথে আর্গু করা। হ্যাগলিং শব্দটা আসলে কি অর্থে ব্যবহার করতে পারে? আচ্ছা, আচ্ছা, দেখো
হাগলিং শব্দটা অর্থ হচ্ছে, হ্যাগলিং শব্দটার অর্থ হচ্ছে কোনো দর কষাকষি, ঠিক আছে, দর কষা। কিন্তু এই যে একটা দর কষাকষি করা, কোনো কোনো একটা কিছু দাম নিয়ে যে দামাদামি করা, দর কষাকষি করা, সেই অর্থে আমরা হ্যাগলিং শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে এটা আলটিমেটলি উত্তরটা আমার কি হবে? একজন বলছে 12 ডি, আর্গুইং অ্যাবাউট সামওয়ান চয়েস নট, এটা হবে হচ্ছে বার্গেইং পারসিস্টেন্টলি ওভার দ্য কস্ট অফ সামথিং। হ্যাগলিং শব্দটা হচ্ছে কোনো কিছু দাম নিয়ে আসলে দর কষাকষি করা, আর্গুইং অ্যাবাউট সামওয়ান চয়েস নিয়ে না। ঠিক আছে, অনেকে এই চয়েসটা দিতে পারে, এটা উত্তরটা হবে বার্গেইং পারসিস্টেন্টলি ওভার দ্য কস্ট অফ সামথিং। ঠিক আছে, মানে তুমি একটা বাজারে গেলা, তোমার একটা জামা পছন্দ হইলো, দোকানদারের সাথে দামে মিলতেছে না, তোমার তো কিনতে হবে, তার সাথে কি করবা? এটা দামাদামি করবা, মারামারি করবা, দর কষাকষি করবা। তো সেই অর্থে হচ্ছে এই হ্যাগলিং শব্দটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, দেন দেখো পরবর্তী যে কোশ্চিনটা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এই প্রশ্নটা এসেছে আমাদের সেন্টেন্স কারেকশন থেকে, সেন্টেন্স কারেকশন থেকে, এবং সেন্টেন্স কারেকশনের রাইট ফ্রম অর ভার্ব নামক যে পার্টটা, দেখো সেন্টেন্স কারেকশনটা আসলে মানে গ্রামারের অল টপিকটাকে ইনক্লুডস করার চেষ্টা করে। মানে তুমি যদি গ্রামারের সব টপিক না বুঝো, তাহলে আলটিমেটলি সেন্টেন্স কারেক্ট কানেকশনের যে পার্টটা বা পিন পয়েন্ট চেষ্টা করি, এই প্রশ্নটার উত্তর কি হইতে পারে? আচ্ছা, একজন বলছো 13 নম্বর এ, মনসুর মিয়া 13 এ বলছো। দেখো, ফার্নিচার যে শব্দটা আমরা জানি নাউনের যে পার্টটা, ঠিক আছে, নাউনের যে পার্টটা আমরা জানি, নাউনকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আর একটা হচ্ছে কাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন গুলোর ভিতর অনেক বিষয় থাকে, তার ভিতর কিছু গুরুত্বপূর্ণ যে নাউন, লাইক আমি যদি বলি কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন হইতে পারে, নিউজ হইতে পারে, ঠিক আছে, অ্যাডভাইস হইতে পারে, অ্যাডভাইস হইতে পারে, ফার্নিচার হইতে পারে, ফার্নিচার হইতে পারে, মানি হইতে পারে, ঠিক আছে, টাইম হইতে পারে। এই যে বিভিন্ন আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউন গুলোর সাথে কখনো এস বাই এস, অর্থাৎ এই সকল নাউন গুলোকে কখনো প্লুরাল করা যায় না। এই সকল নাউন গুলোকে আসলে কখনোই কি করা যায় না? এগুলোকে কখনোই প্লুরাল করা যায় না, অর্থাৎ এদের সাথে তুমি কখনো এস বাই এস যোগ করতে পারবে না। এবং এই সকল আনকাউন্টেবল নাউন, অর্থাৎ সকল আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব হয় সিঙ্গুলার। ঠিক আছে, সকল আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দেখো, এই যে বি নাম্বার অপশনটাতে ফার্নিচার আনকাউন্টেবল নাউন এস বাই এস যুক্ত হয়েছে, এটা হবে না। সি নাম্বার অপশনটাতে ফার্নিচার এস বাই এস যুক্ত হয়েছে, এটাও হবে না। দেন ডি নাম্বার অপশনটাতে লক্ষ্য করো, ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, তো আমরা জানি আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব হবে সিঙ্গুলার, বাট এখানে আছে আমার প্লুরাল ভার্ব, তার মানে কি এটাও হবে না। আলটিমেটলি আমার উত্তরটা হবে এ নাম্বারটা, ফার্নিচার আনকাউন্টেবল নাউন হ্যাজ একটি কি সিঙ্গুলার ভার্ব। তাহলে উত্তরটা হবে আমার এ নম্বরটা। তো 13 এ বলছো মোহাম্মদ ফারুক আহমেদ। তা শিহাব হাসান ডি বলছো, শিহাব হাসান ডি হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের পরে আমার ভার্ব লাগবে সিঙ্গুলার ভার্ব, বাট এখানে আছে আমার প্লুরাল ভার্ব, বুঝছো? দেন 14 নম্বর কোশ্চেনটা আমরা লক্ষ্য করবো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। আবারও সেম ক্যাটাগরির একটা কোশ্চেন এসেছে আমাদের এখানে, যে কোন সেন্টেন্সটা আসলে কারেক্ট সেন্টেন্স। এবং কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে গ্রামারে মোটামুটি প্রত্যেকটা টপিকে ইনক্লুড করার চেষ্টা করে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য দেখবে খুবই গুরুত্বপূর্ণ, এমন কোনো মানে বছর নাই যেখান থেকে প্রশ্ন আসে না। অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রচুর আসে এখান থেকে। ঠিক আছে, দেখো, তাহলে এই যে 14 নম্বরটায়, 14 নম্বরটার উত্তরটা কি হইতে পারে? আচ্ছা, 13 এ বলেছো সবাই, গুড। আচ্ছা, দেখো, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতর দেখবা কিছু পার্ট আছে, লাইক অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ ইত্যাদি শব্দগুলা
এই শব্দগুলা কি করে, দুইটা নাউনকে তারা যুক্ত করে, বুঝছো? তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে দুইটা নাউনকে যুক্ত করে, দুইটা নাউনকে যুক্ত করে, একটা থাকে প্রথমে আরেকটা নাউন থাকে তারপরে, অর্থাৎ দ্বিতীয়তে, ঠিক আছে? তাহলে একটা নাউন থাকবে অ্যাজ ওয়েল এজ এর প্রথমে, আর একটা থাকবে অ্যাজ ওয়েল এজ বা এই সবগুলো শব্দগুলোর পরে। তো এই যে শব্দগুলো অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ বা অ্যাকম্পানিড বাই, এই সকল শব্দের ক্ষেত্রে আসলে ভার্বটা বসবে আমার প্রথম নাউন অনুযায়ী। ভার্বটা বসবে আমার কি নাউন অনুযায়ী? ভার্ব বসবে আমার প্রথম নাউন অনুযায়ী, ভার্ব বসবে। তাহলে দেখো, আমাদের দা মেয়র, এই নাউনটা আছে দা মেয়র, এই নাউনটা আছে আমার কি সিঙ্গুলার, আর হিজ ব্রাদার্স এই নাউনটা আছে আমার কি প্লুরাল। তাহলে যেহেতু প্রথম নাউন সিঙ্গুলার, তাহলে পরবর্তী ভার্বটাও আমার কি হবে, সিঙ্গুলার হবে, ইজ হওয়ার কথা। তার মানে এই নাম্বারটা আমার হচ্ছে না। তারপরে দেখা, লক্ষ্য করো, আরেকটা নিয়ম আমরা শিখবো। সেই নিয়মটা হচ্ছে এ নাম্বার অফ আর দা নাম্বার অফ, এ নাম্বার অফ আর দা নাম্বার অফ। এ নাম্বার অফ এর ক্ষেত্রে পরবর্তী নাউন প্লুরাল প্লাস ভার্ব প্লুরাল। তো দা নাম্বার অফ এর ক্ষেত্রে পরবর্তী নাউন প্লুরাল প্লাস ভার্ব সিঙ্গুলার। নিয়মটা সবাই মাথায় রেখো। এ নাম্বার অফ এর ক্ষেত্রে আমরা জানি, এ নাম্বার অফ এর ক্ষেত্রে নাউন প্লুরাল এবং ভার্ব প্লুরাল হয়, দা নাম্বার অফ এর ক্ষেত্রে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়। এখানে দেখো, দ্য নাম্বার অফ ভলেন্টিয়ার্স নাউন প্লুরাল, ঠিক আছে, তাহলে এখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হওয়ার কথা ছিল। তার মানে কি এখানে হবে হচ্ছে গ্রোস এভরি ইয়ার, মানে এটাও হচ্ছে না আলটিমেটলি। দেন দেখো, আমরা নেইদার অফ দ্য টু ট্রাফিক লাইটস, দেখো এইদার অফ, ইচ অফ, আবার একটা নিয়ম লক্ষ্য করো, ইচ অফ অথবা এইদার অফ অথবা নেইদার অফ, ঠিক আছে, নেইদার অফ এগুলার পরে আমার নাউনটা হবে সিঙ্গুলার, সরি নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এগুলোর পরে ভার্ব হবে প্লুরাল, সরি নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। দেখো, নেইদার অফ দ্য টু ট্রাফিক লাইটস, যা লাইটস এখানে রয়েছে দেখলাম নাউন প্লুরাল, ঠিক আছে, কিন্তু ভার্বটা দেখো আবার প্লুরাল হয়ে গেছে, আমার ভার্ব লাগবে সিঙ্গুলার, এটা আলটিমেট উত্তর হবে ইজ। এটা হচ্ছে না, আলটিমেট আমার সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, টু ফিফথস অফ দা ফরেস্ট ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার। সবাই বুঝতে পেরেছো আশা করি। 14 ডি, একজন বি বলেছিলা, কেউ এ বলেছিলা, আসলে 14 নম্বরের উত্তরটা হবে ডি নাম্বারটা। ঠিক আছে, 14 নম্বরের উত্তরটা হবে ডি নাম্বারটা। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী যে কোশ্চেনটা, 15 নম্বর কোশ্চেন। ন্যাপচুন ইজ এন এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট অ্যান্ড ইউরেনাস ড্যাশ ইউরেনা। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এসেছে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, ঠিক আছে? অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট অর্থাৎ ধরো তোমার একটা বন্ধু বললো, জানিস আমার না একটা ফোন আছে, তো তুমিও তোমার বন্ধুকে বললে আমারও একটা ফোন আছে। এই যে বন্ধু একটা পজিটিভ সেন্সের সাথে তুমি আরেকটা পজিটিভ সেন্স যুক্ত করলা, ঐক্যমত প্রকাশ পোষণ করলে, এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর ধরো তোমার বন্ধু বললো আমার বাসায় কোনো এসি নাই, আবার তুমি তোমার বন্ধুকে বললো আমার বাসাতেও কোনো এসি নাই, মানে কি আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেপচুন ইজ এন এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপর পাশে অর্থাৎ কমার পরে আমার দুইটা নিয়ম লক্ষ্য করে। একটা হচ্ছে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আরেকটা নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা অলসো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে পরবর্তী যে গ্যাপটা, এই গ্যাপটা এই সিকোয়েন্সটা ফলো করে, অর্থাৎ তুমি যদি প্রথমে সো বসাতে চাও তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে। তুমি যদি প্রথমে সাবজেক্ট বসাইতে চাও তাহলে পরবর্তীতে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে টু অথবা অলসো বসাইতে হবে। এখন লক্ষ্য করো এখানে ইউরেনাস যেটা, ইউরেনাস অলরেডি একটা সাবজেক্ট হিসেবে আছে, ইউরেনাস কি আছে, সাবজেক্ট হিসেবে আছে। তাহলে আমাকে তার পূর্বে কি বসাইতে হবে, অক্সিলারি ভার্ব, তার পূর্বে একটা সো বসাইতে হবে। আমাকে আগে দেখতে হবে কোথায় সো আছে আর অক্সিলারি ভার্ব আছে। দেখো এখানে ইট ইজ আছে, এটা আমার আগেই হবে না, এখানে সো আর অক্সিলারি ভার্ব আছে। আর আমি অক্সিলারি ভার্বটা আসলে নিব কোন জায়গা থেকে, এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা নিব আমরা একদম প্রথমে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা অনুযায়ী, ঠিক আছে?
অক্সিলারি ভার্বটা নিব আমরা প্রথমে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা অনুযায়ী। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি, প্রথম অক্সিলারি ভার্বটা আছে হচ্ছে ইজ। আমার এখানে কি হবে, আমার সো ইজ ইউরেনাস। এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের নিয়ম। নেগেটিভ এগ্রিমেন্টের আরেকটি নিয়ম আছে, সেটা আমরা নেগেটিভ এগ্রিমেন্টের প্রশ্নে দেখার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 15 সি, মানে উত্তরটা হবে আমাদের সো ইজ। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখার চেষ্টা করব আমরা, 16 নম্বরটা। ইফ ইউ প্র্যাকটিস দ্য লট এ ড্যাশ গুড ক্রিকেটার। দেখো এই যে প্রশ্নটা, এটা এসেছে আমাদের রাইট ফ্রম ভার্বের কন্ডিশনাল থেকে। অনলি রাইট ফর্ম ভার্বস এর কন্ডিশনাল পার্ট থেকে। তো আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, একটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আরো একটা কন্ডিশনাল থাকে সচরাচর, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। যেটা আসলে পরীক্ষা খুব একটা আসে না, আসলেও খুবই সহজ। তাহলে দেখো, ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে কি হয়, আমার ইফ যুক্ত ক্লজ। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমার ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্টে থাকে, তাহলে অপর পাশে হবে আমার কি, উইল প্লাস V1। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে হয় ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এবং অপর পাশে হয় কি, উড কুড শুড প্লাস V1। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে কি হয় কি, পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এই পাশে থাকে পাস্ট পারফেক্ট টেন্স, আর অপর পাশে হয় কি, এই উড প্লাস হ্যাভ প্লাস V3। আমরা ছোটবেলা থেকে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মগুলো পড়ে থাকি। ফার্স্ট কন্ডিশনালি ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, অপর পাশে আমরা লিখি উইল, ক্যান অথবা শ্যাল প্লাস V1। সেকেন্ড কন্ডিশনাল নিয়মটা হচ্ছে এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, আর অপর পাশে থাকবে উড, শুড, উড প্লাস V1। আর থার্ড কন্ডিশনাল নিয়ম হচ্ছে এক পাশে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে অপর পাশে থাকবে কি, আমার উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস V3। এবার আমরা লক্ষ্য করি আমার এক পাশে এখানে দেখো ইফ ইউ প্র্যাকটিসড V2 আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল অপর পাশে নিয়ম কি বসবে, উড প্লাস V1। এখন আমাকে দেখো উড কুড প্লাস V1 কোথায় আছে। তাহলে উড কুড প্লাস V1 কোথায় আছে, তাহলে দেখো ইউ কুড, এখানে V1 নাই, এটা কাটা হবে। আহ দেন দেখো ইউ কুড হ্যাভ বিন, এটা থার্ড কন্ডিশনালের নিয়ম, এটাও আমার কাটা হবে। এখন প্রশ্নটা হচ্ছে ইউ কুড হ্যাভ নাকি ইউ কুড বি। দেখো এ গুড ক্রিকেটার মানে হতে হবে, এই অর্থে আমরা এখানে ইউজ করবো হচ্ছে ইউ কুড বি আ গুড ক্রিকেটার। ইফ ইউ প্র্যাকটিস দ্য লট ইউ কুড বি আ গুড ক্রিকেটার। আচ্ছা, এর উত্তরটা হবে 16 নাম্বারটা, গুড। মারুফ হাসান বলছো, সিফাত, মাসুম আক্তার মিম 16 সি বলছো, গুড। সাদিয়া রোজ সি বলছো। আচ্ছা, মারুফ এইচএসসি 26 ফ্রম জামালপুর। আচ্ছা, গুড। আচ্ছা, দেন 17 নম্বর প্রশ্নটা দেখো, উই সিম ড্যাশ এ প্রবলেম উইথ কার। উই সিম ড্যাশ এ প্রবলেম উইথ কার। দেখো এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। এই প্রশ্নটা এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। রাইট ফর্ম অফ ভার্বের কিছু ভার্ব আছে বুঝছো। কিছু ভার্বের পরে আমরা জানি টু প্লাস V1 বসে, কিছু ভার্বের পরে আইএনজি ফর্ম বসে, কিছু ভার্বের পরে আমরা দেখবো যে বি প্লাস V3 বসছে। এবার কিছু ভার্বের পরে আমরা দেখবো পারফেক্ট বসে, অর্থাৎ হ্যাভ ভার্ব বসে। ঠিক আছে, ঠিক একই রকম এই সিমস সব ভার্বটাও এই একই রকম একটি ভার্ব। তুমি যখন দেখবা যে কোনো একটা সেন্টেন্সে সিম আছে, পাশাপাশি প্রিটেন্ড আছে, সিম আছে অথবা পাশাপাশি প্রিটেন্ড আছে, এই সকল ভার্বের পরে অনুমান করা অর্থে, মনে রেখো এই সকল ভার্বের পরে অনুমান করা অর্থে হ্যাভ প্লাস V1 বসে, হ্যাভ প্লাস V1 বসে। ঠিক আছে, সিম, সরি হ্যাভ প্লাস V1 না, টু প্লাস টু হ্যাভ বসে। আর হ্যাভ এর পরে তো আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে V3 থাকে, যদি এর পরে কোনো ভার্ব থাকে তাহলে সেটা কি বসবে, V3 বসবে। অর্থাৎ সেম, প্রিটেন্ড, এইগুলার অনুমান করা অর্থে বসবে টু প্লাস হ্যাভ, অর্থাৎ টু হ্যাভ। আর যদি হ্যাভ এর পরে কোনো ভার্ব ইউজ করতেই হয় তাহলে আমরা জানি সেগুলো V3 বসে হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে। তখন লক্ষ্য করি সিম, উই সিম ড্যাশ, আমাদের মনে হয় অনুমান করি এ প্রবলেম উইথ দ্য কার। সেম টু, দেখো এখানে হ্যাড হবে না, হ্যাভ হবে না, টু হ্যাভিংও হবে না, হবে উত্তরটা ডি নাম্বারটা, সিম টু হ্যাভ। 17 ডি। সিফাত ইসলাম বলছো, মাসুরা আক্তার মিম বলছো 17 ডি, গুড।
দেন আমরা যদি একটু লক্ষ্য করি 18 নম্বর প্রশ্নটা দেখো, হাসান ইনফর্মস দ্যাট যারা ড্যাশ দ্য ওয়ার্কস অলরেডি। এই প্রশ্নটাও এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস থেকে। রাইট ফর্ম অফ ভার্বস এর যে সিকোয়েন্স অফ টেন্স, তোমরা সেই নিয়মটা লক্ষ্য করতে পারো, সিকোয়েন্স অফ টেন্স। ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্স বা রাইট ফর্ম অফ ভার্বস এর এই নিয়মটা থেকে আমাদের প্রশ্নটা এসেছে। তাহলে দেখো 18 নম্বর প্রশ্নটার উত্তর কি হইতে পারে, তোমাদের থেকে উত্তরটা নিব। 18 নম্বর প্রশ্নের উত্তরটা কি হইতে পারে? আচ্ছা, কেউ এ বলছো, কেউ বি বলছো। আচ্ছা, লক্ষ্য করো, অলরেডি, ইয়েট, অলরেডি, ঠিক আছে, এভার, নেভার, সুন, এই যে শব্দগুলো বা এই যে কোয়ান্টিফায়ার্স গুলো, এইগুলার পরে আমরা সচরাচর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি সচরাচর। ঠিক আছে, সব সময় না কিন্তু, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এর পাশে আরো আসে জাস্ট, জাস্ট নাও, এই যে শব্দগুলো, ঠিক আছে, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সে অনুযায়ী আমার এখানে দেখো আছে অলরেডি। অলরেডি হিসেবে যদিও যেহেতু আছে, তার মানে এখানে আমার কি বসবে, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবে। এখন লক্ষ্য করো, ফিনিশড প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এটা হচ্ছে না। হ্যাড ফিনিশড হচ্ছে না, এটা পাস্ট পারফেক্ট টেন্সে উত্তর হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আমি হ্যাজ ফিনিশড লিখবো নাকি হ্যাজ বিন ফিনিশড লিখবো। তোমরা লিখবে প্রত্যেকটা টেন্সের একটা অ্যাক্টিভ ফর্ম থাকে, একটা প্যাসিভ ফর্ম থাকে। একইভাবে পারফেক্ট টেন্সেরও একটা অ্যাক্টিভ ফর্ম আর একটা প্যাসিভ ফর্ম থাকে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি যদি অ্যাক্টিভ ফর্মে লিখতে চাই, তাহলে অ্যাক্টিভ ফর্মের যে স্ট্রাকচার সেটা হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভি3। আর যে প্যাসিভ ফর্মের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে হ্যাভ, সরি, অ্যাক্টিভ ফর্ম স্ট্রাকচার হচ্ছে হ্যাভ প্লাস ভি3, আর প্যাসিভ ফর্ম স্ট্রাকচার হচ্ছে হ্যাভ প্লাস বিন প্লাস ভি। ঠিক আছে, অ্যাক্টিভ ফর্মের যে স্ট্রাকচার হ্যাভ প্লাস ভি3, যেটা আমরা সচরাচর পড়ি, আর প্যাসিভ ফর্মের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বিন প্লাস ভি3। এখানে একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা আমরা অনেক সময় বুঝি না, খুবই সহজ বিষয়। দেখবা, এই যে সাবজেক্ট, সাবজেক্ট যদি পরবর্তী ভার্বের কাজ করতে পারে, করতে পারে, তাহলে সে অ্যাক্টিভ। আর যদি ভার্বের কাজ করতে না পারে তাহলে সে প্যাসিভ। এখন দেখো যারা, সে তো একটা ব্যক্তি, ব্যক্তি তো কোনো একটা কাজ ফিনিশ করার কাজ করতেই পারে, পারে তো, আমি সে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। সে অনুযায়ী আমাদের প্যাসিভ ভয়েসটা এখানে লাগবে না, উত্তরটা হবে হচ্ছে হ্যাজ ফিনিশড। হাসান ইনফর্মস দ্যাট যারা হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি। 18-র উত্তরটা হবে আমার বি নম্বরটা। আচ্ছা, গুড। দেন 19 নম্বর উত্তরটা কি হতে পারে? আচ্ছা, মাসুমা আক্তার মিম, কাঁচা মরিচ, কাঁচা মরিচ পাকা মরিচ চলে আসছে দেখতেছি। সিফাত ইসলাম 18 বি বলছো, গুড। মাসুমা আক্তার মিম। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা লক্ষ্য করো, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর গিভ মিনিটস। আচ্ছা, লেট দ্য স্টুডেন্ট ড্যাশ গিভ মিনিটস, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস থেকে। এবং রাইট ফর্ম অফ ভার্বস যদি তোমরা পজিটিভ ভার্বের কথা চিন্তা করো, কজেটিভ ভার্ব, রাইট ফর্ম ভার্বের এই পজিটিভ ভার্ব থেকে প্রশ্নটা এসেছে। এবং পজিটিভ ভার্বের ক্ষেত্রে লেট ভার্বের পরে আমরা কোন ফর্মটা ইউজ করি সবসময়, তোমরা আসলে আশা করি জানো। সিফাত ইসলাম বলছো 19-এ, কাঁচা মরিচও বলছো 19-এ। আচ্ছা, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর গিভ মিনিটস। আচ্ছা, এই যে লেট ভার্ব, টিচার লেট যে ভার্বটা, এই লেট ভার্বের পরে আমার সবসময় বসবে হচ্ছে ভি1। লাইক ধরো আমরা মাঝে মাঝে বলি না যে লেট মি ডু ইট, লেট মি ডু ইট, এই যে লেট ভার্ব এরপরে কি বসছে আমার, ভি1 বসছে। ঠিক একই ভাবে এই সেন্টেন্সটাতে আমার বসবে দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস থিঙ্ক ফর গিভ মিনিটস। দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস থিঙ্ক ফর গিভ মিনিটস। ঠিক আছে,
আচ্ছা, তাহলে 19 নাম্বারটার উত্তরটা হবে আমাদের সি নাম্বারটা, সরি বি নাম্বার, অনেকে আবার সি বলছো। উত্তরটা হবে বি নাম্বারটা। উল্টা পাল্টা বলছো কেন? তাসনিয়া তাবাসসুম নওশিন সঠিক বলেছো, গুড। আচ্ছা, তাহলে 19 নম্বর উত্তরটা হবে বি। তোমরা অনেকে ভুল করেছো, কিন্তু দেখো লেট ভার্বের পরে যদি আমরা পজিটিভ ভার্ব হিসেবে চিন্তা করি, V1 বসে যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে। আচ্ছা, দেন 20 নম্বর যে প্রশ্নটা, 10 years ড্যাশ সিন্স এ লাস্ট ভিজিটেড দ্য মিউজিয়াম। দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। সিফাত ইসলাম, ধন্যবাদ, শিখতে পারলাম, গুড। আমরা আসলে ভুল করতে করতেই শিখবো, ঠিক আছে? যেটা আসলে কখনো ভুল করো না সেটাই আসলে পরীক্ষার হলে ভুল করার একটা চান্স থাকে। তাই তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে বা প্রস্তুতি নেওয়ার সময় এমন জায়গা থেকে প্রস্তুতি নিবা যেখানে আসলে প্রচুর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভুল করবা, ভুল করার মাধ্যমে শিখবা, শিখে শিখে দেখবা পরীক্ষা হলে আলটিমেটলি ভালো একটা ফলাফল করতে পারবা। দেখো, এই যে নিয়মটা, এই নিয়মটা শেষে হচ্ছে অ্যাজ, অ্যাজ ইফ, সিন্স, আর হচ্ছে দো। অ্যাজ ইফ, সিন্স আর দো, এই তিনটা বাক এই তিনটা শব্দ যখন বাক্যের মাঝে থাকবে তখন সেটা দুইটা টেন্সকে যুক্ত করে। একটা হচ্ছে যদি এই পাশে আমার প্রেজেন্ট টেন্স থাকে, যে কোনো প্রেজেন্ট টেন্স থাকতে পারে, বুঝছো? এই পাশে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে অপর পাশে আমার বসবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাশে যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অপর পাশে আমার বসবে পাস্ট পারফেক্ট টেন্স। ভালোভাবে লক্ষ্য করো, এই যে সিন্স, অ্যাজ ইফ, আর হচ্ছে অ্যাজ দো। সিন্স, অ্যাজ ইফ, আর হচ্ছে অ্যাজ দো, ঠিক আছে? সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এর এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে অপর পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। এগুলোর এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে অপর পাশে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, বুঝছো? তাহলে এখন আমি লক্ষ্য করি, দেখো এখানে রয়েছে আমার সিন্স, এবং সিন্স এর এই পাশে আমরা লক্ষ্য করছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এই পাশে কি প্রেজেন্ট টেন্স বসাইতে হবে। এখন দেখো, ওয়ার পাস্ট, এটাও পাস্ট টেন্স, হ্যাড পাস্ট, এটাও পাস্ট টেন্স, পাস্ট এটাও V2, এটাও পাস্ট টেন্স। আলটিমেটলি প্রেজেন্ট টেন্স আছে আমার একটা, 20-এর A। মানে এটা উত্তরটা হবে 20 নাম্বার A, গুড। অনেকে সঠিক উত্তর বলেছো। সিফাত ইসলাম, আমিনুল ইসলাম, তাসনিয়া তাবাসসুম নওশিন, আলামিন হোসেন অবে। আচ্ছা, গুড। আচ্ছা, 20-এর হবে আমাদের A নাম্বারটা। সিফাত ইসলাম সি বলছো, আলামিন হোসেন হবে সি বলেছো, তোমরা একটু কারেকশন করে নিবা, ঠিক আছে? তাহলে দেখো, পরবর্তী যে নিয়মটা 21 নম্বরটা দেখার চেষ্টা করো। দ্য ম্যান ডাইড ইন অ্যাক্সিডেন্ট এজ এ কার এন্ড বাস ড্যাশ লাস্ট ইভিনিং। দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। তো তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বের পাশাপাশি যদি সেন্টেন্সের মিনিংটা না বুঝো, আলটিমেটলি এটা উত্তর করতে পারবে না। কিভাবে করতে পারবে না, এটা একটু লেখার চেষ্টা করি। দেখো, আমরা যখন টেন্স পড়ি, টেন্স পড়ার সময় খুবই সহজ এবং খুবই কমন একটা রুলস অনেক সময় পড়ি যে লাস্ট নাইট, এগো, লাস্ট উইক, এই শব্দগুলো থাকলে আমরা সচরাচর ইউজ করি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ V2 ইউজ করি সেখানে, তাই না? সেখানে আমরা V2 ইউজ করি। দেখো এখানে রয়েছে আমাদের লাস্ট ইভিনিং, লাস্ট শব্দ অর্থাৎ লাস্ট মর্নিং, লাস্ট নাইট, লাস্ট ইভিনিং, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, যে অতীতের শব্দগুলো আমরা V2 ইউজ করি। তো দেখো এখানে হ্যাজ কলিড, এটা প্রেজেন্ট টেন্স, এটাও হবে না। হ্যাভ কলিড, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও হবে না। আলটিমেটলি আমাদের, তোমাদের কাছে মনে হইতে পারে এখানে V2 আছে দুইটা, একটা হচ্ছে বি আর সি। বি আর সি এর মধ্যে কোনটার উত্তর হতে পারে, দেখি তোমরা কি বলো 21 নাম্বারটা। আচ্ছা, 21 নাম্বারটার উত্তর দেখি কি, কি বলছো? তাসনিম তাবাসসুম নওশিন 21-এর বি বলছো। হ্যাঁ সিফাত ইসলাম, এক পাশে পাঁচটি ইনডিফিনিট থাকলে আরেক পাশে পাঁচ পারফেক্ট হবে, আর এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আরেক পাশে পাঁচটি ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? আচ্ছা, 21-এর বি বলছো, গুড। দেখো কলিশন বলতে আসলে কোনো শব্দ হয় না, কলিশন বলতে কোনো শব্দ হয় না, তো কলিশনের V2 হচ্ছে কলিড। তাই এটা উত্তরটা হবে আমার বি নাম্বারটা, কলিডেড। কলিডেড মানে হচ্ছে সংঘর্ষিত হওয়া, সংঘর্ষিত হওয়া, একটা বাসের সাথে আরেকটা বাসের ধাক্কা লাগা, ঠিক আছে? সংঘর্ষিত হওয়া, এই সকল শব্দের অর্থে আমরা কলিডেড শব্দটা ইউজ করি।
আচ্ছা, তারিক আজিজ ফাহিম বলছো, বি। গুড। দেন 22 নম্বরটা আমরা একটু দেখার চেষ্টা করবো, হুইচ ওয়ার্ড ডাজেন্ট হ্যাভ এ ভার্ব ফর্ম। অর্থাৎ কোন শব্দটার, মানে কোন শব্দটার কোনো ভার্ব ফর্ম হয় না। ঠিক আছে, ট্রাস্ট, রুইন, ফল্ট নাকি সুইসাইড। 22 নম্বরের উত্তরটা কি হইতে পারে একটু ভাবা, মানে একটু ভাবার চিন্তা করো তো। এইটা কিন্তু এসেছে আমাদের পার্টস অফ স্পিচ থেকে, পার্টস অফ স্পিচ থেকে। ঠিক আছে, পার্টস অফ স্পিচ থেকে এই প্রশ্নটা এসেছে, এবং পার্টস অফ স্পিচের যে কোর থিমটা, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, একটা ভার্বের একটা টেন্সের সাথে একটা টেন্সের রূপান্তর, একটা ওয়ার্ডের আরেকটা ওয়ার্ডের রূপান্তর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এখানে ট্রাস্ট, উইন, ফল, কোনটা আসলে কখনো ভার্ব হইতে পারে না, নাকি সুইসাইড কখনো ভার্ব হইতে পারবে না? দেখো, যে ট্রাস্ট, ট্রাস্ট একটি ভার্ব হইতে পারে, আই ট্রাস্ট হিম। ঠিক আছে, আই ট্রাস্ট হিম, এটা একটা ভার্ব হইতে পারে, তার মানে এটা উত্তর হচ্ছে না। রুইন ভার্ব হইতে পারে, লাইক ফ্লাড, অথবা দে রুইন্ড আওয়ার ফ্যামিলি, রুইন্ড আওয়ার ফ্যামিলি। রুইন মানে আমরা জানি কি, রুইন মানে হচ্ছে ধ্বংস করা। ঠিক আছে, কোনো কিছু বিধ্বস্ত করা, কোনো কিছু ধ্বংস করা। আবার দেখো ফল্ট, ফল্টও একটা ভার্ব হইতে পারে। ঠিক আছে, বাট সুইসাইড কখনো আসলে ভার্ব হয় না, সুইসাইড হচ্ছে একটা নাউন। লাইক আমরা মাঝে মাঝে বলি না যে হি কমিটেড, কমিটেড সুইসাইড, সে সুইসাইড করেছে। কমিটেড, সে কি কমিটেড করেছিল? সুইসাইড করেছিল। এই যে সুইসাইড শব্দটা, এটা হচ্ছে একটা নাউন ফর্ম, বাকি সবগুলারই আসলে একটা করে ভার্ব ফর্ম আমরা পাবো। তাহলে আলটিমেটলি 22-এর উত্তরটা হবে ডি নাম্বারটা। ওর তারিক বিন ফাইম বলছো ডি, তাসনিয়া তাবাসসুম নওশিন ডি বলেছো, গুড। দেন 23 নম্বর প্রশ্নটা, যে চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে যে আমাদের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেলিং। এবং আমরা একটু আগেও বলেছিলাম যে স্পেলিং আর ভোকাবুলারি ক্ষেত্রে, স্পেলিং আর ভোকাবুলারি ক্ষেত্রে আমাদের পড়তে হবে হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ ইএফটি, আমাদের টেক্সট বুক। এর পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, যে কোনো বই থেকে, যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো জাস্ট সলভ করো। দেখবা ভোকাবুলারি আর স্পেলিং নিয়ে কোনো প্যারা হবে না তোমার, যা সব কমন পাবে, দেখবে একদম দুধ ভাত সবকিছু, বুঝছো? দেখো ইনডাইজেনাস, এটাও কিন্তু আমাদের টেক্সট বইয়ের একটা প্রশ্ন। এই ওয়ার্ডটা দেখবে তোমাদের টেক্সট বইতে পাইবা। ইনডাইজেনাস, ইনডাইজেনাস মানে আমরা জানি যারা হচ্ছে আমাদের দেশীয়, যারা তাদেরকে বলা হয় দেশীয়। দেশীয় অর্থে ইনডাইজেনাস শব্দটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে স্পেলিং, সেটা হচ্ছে সি নাম্বারটা, ইনডাইজেন আস। এভাবে মনে রাখতে পারো, ইন ডাই জেন আস, মানে তোমাদের সুবিধা মতো এরকম ভাগ ভাগ করে করে অনেক সময় মনে রাখতে পারো, যে ওয়ার্ড গুলো তোমাদের কাছে কঠিন মনে হয়। ঠিক আছে, আচ্ছা। দেখো, একজন প্রশ্ন করছো টফেল বেস নাকি মাস্টার জাহাঙ্গীর। দেখো, টফেলও 2 এর পরে V1 বসে, মাস্টারেও 2 এর পরে V1-ই বসে। মানে দুইটা বই আলাদা কোনো নিয়ম যে আছে তা না। ঠিক আছে, তুমি টফেল পড়লে, আর বিদেশি রাইটারের বই পড়া হচ্ছে, ইংলিশ টু ইংলিশ পড়া হচ্ছে, তোমার ল্যাঙ্গুয়েজ বুঝতে সুবিধা হবে। আমি সবসময় সাজেস্ট করি ইংরেজি ভাষাটাকে ইংরেজির মাধ্যমে আয়ত্ত করার চেষ্টা করি, বুঝছো? ইংরেজি ভাষাটাকে ইংরেজির মাধ্যমে আয়ত্ত করার চেষ্টা করতে। আর এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন গুলো দেখবে, এবং আজকের কোশ্চিন প্যাটার্নেও দেখো যে গ্রামার থেকে প্রশ্ন কিন্তু প্রচুর কম আসছে। আমাদের আসছে হচ্ছে, আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসছে, লিটারেচার থেকে কোশ্চিন আসছে। আমাদের খুব প্রশ্নগুলো আসছে দেখবা প্যাসেজ কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসছে, যে প্যাসেজটা যদি না বুঝি আমি আলটিমেটলি প্রশ্নের উত্তর করতে পারবো না। পাশাপাশি আমার প্রশ্নের উত্তর আসছে হচ্ছে আমাদের মুখস্থ পার্টগুলা থেকে। দেখবা গ্রামারের যে পার্টটা, মানে খুবই কমন কিছু টপিক যদি পড়ো, তোমার গ্রামার গুলো কিন্তু হয়ে যায়। এই জন্য আমার বাজারে মানে 2-3 হাজার পেজের বই আমার পড়ার কিন্তু কোনো প্রয়োজন নাই, বুঝছো? মানে খুবই টেকনিক্যালি, খুবই পজিটিভলি আসলে আহ, ভর্তি প্রস্তুতিটা তোমরা নেওয়ার চেষ্টা করো, যেন সময় নষ্ট না হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্লুরাল ফর্ম। দেখো, এই প্রশ্নটা এসেছে আমাদের নাম্বার থেকে, এই প্রশ্নটা এসেছে আমাদের নাম্বার থেকে, অর্থাৎ সিঙ্গুলার না প্লুরাল, এই সকল যে নাম্বার গুলো থাকে, এই নাম্বার থেকে আমাদের প্রশ্নটা এসেছে। আচ্ছা, তাহলে দেখো, আমাদের যদি নাম্বার থেকে প্রশ্ন আসছে, আমরা দেখবো কোনটা প্লুরাল নাউন, কোন নাউনটা প্লুরাল। দেখো, সবগুলোর সাথে ম্যাক্সিমামের সাথে এস বাই এস যুক্ত আছে। আমরা ছোটবেলায় পড়ি যে এস বাই এস যুক্ত থাকলেই মনে হয় প্লুরাল নাম্বার হয়, তাই না? তো এই নিয়মটা থেকে আমাদের আসলে, তোমরা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিচ্ছ, বড় হচ্ছ, এইখান থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো ম্যাথমেটিক্স, যে কোনো ভাষার নাম দেখো, ম্যাথমেটিক্স,
ফিজিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, প্রত্যেকগুলোর শেষে দেখবা এস বাই এস থাকে। তো এইগুলো হচ্ছে একটা ভাষার নাম, বা এটা একটা তোমার বিষয়ের নাম। তো ভাষা বা বিষয়ের নাম আসলে কখনো মানে প্লুরাল হয় না, এরা সবসময় সিঙ্গুলার হয়। ঠিক আছে, বিষয়ের নাম, বিশেষ করে বিষয়ের নাম, বিষয়ের নাম বা ভাষার নাম, এরা এদের সাথে যত এস বেস যুক্ত থাকুক না কেন, এটা কখনোই প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আবার দেখো, ক্রাইসিস, শেষে যখন দেখবা আইএস আছে, শেষে যখন দেখবা আইএস আছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। এবং আইএস কে যদি তুমি প্লুরাল করতে চাও, তাহলে তোমাকে সেটাকে ইএস দ্বারা রূপান্তর করতে হবে, তাহলে সেটা প্লুরাল হবে। লাইক ধরো আমি যদি ক্রাইসিস কে এইভাবে লিখি, ক্রাইসিস, ইএস, আইএসটাকে ইএস দ্বারা রূপান্তর করলে তখন সেটা প্লুরাল হবে। মানে এটাও আমার উত্তর হচ্ছে না। এবার দেখা লক্ষ্য লক্ষ্য করার চেষ্টা করো, মোলাসেস একটা রোগের নাম। তো এইটাও আসলে আমার প্লুরাল হচ্ছে না, প্লুরাল নাম হচ্ছে ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার যে সিঙ্গুলার ফর্ম, এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন। এই অন থাকলে আমরা শব্দের শেষে এ দিলে সেটা প্লুরাল হয়ে যায়। ক্রাইটেরিয়া এইটা হচ্ছে আমার এখানে প্লুরাল ফর্ম। 24-এ সি বলছো, গুড, 24-এ সি। আচ্ছা, দেন আমরা লক্ষ্য করব 25 নম্বরটা। খুবই সহজ একটা শব্দ। দেখো এই শব্দটা আমাদের আমাদের টেক্সট বইয়ে এই শব্দটা আছে, ডাউন টোরেন। আমাদের টেক্সট বইটাতে এই শব্দটা আছে, ডাউন টোরেন টেক্সট বুকে। আমরা জানি যে বঙ্গবন্ধু আমাদের মুজিবের যে ভাষণটা, মুজিবের ভাষণে দেখবে ডাউন টোরেন শব্দটা প্রচুর আছে। But identify the part of speech of the underlined word. We ought to improve the condition of those who feel downtrodden. Downtrodden মানে কি? Downtrodden মানে হচ্ছে নিপীড়িত। ডাউনট্রোডেন মানে হচ্ছে কি নিপীড়িত বা অত্যাচারিত, তাদেরকে বলা হচ্ছে ডাউন রোডে। দেখো ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, ফিল, স্মেল, ঠিক আছে, টেস্ট, ফিল, স্মেল, টেস্ট, এই শব্দগুলো হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় বসে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফিল, স্মেল, টেস্ট, টাস্ট, পেয়ার, এই শব্দগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, ডাউনটোডেন, নিপীড়িত। তুমি যদি শব্দের মানেটাও বুঝো, তাও কিন্তু এটা উত্তরটা করা যায়, ডাউনটোডেন। তাহলে 24-এর সি, গুড। আর 25 নম্বরটার উত্তরটা আমাদের হবে সি নাম্বারটা, অ্যাডজেক্টিভ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, যে কোনো ধরনের প্রশ্ন। মাসুমা আক্তার মিম বলছো 25-এ সি, গুড। আচ্ছা, দেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। 26 নম্বরটা দেখো, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, প্লিজ ওয়াটার দ্য প্লান্টস, প্লিজ ওয়াটার দ্য প্লান্টস ইন মাই অ্যাবসেন্স। দেখো সব সময় আমরা পড়ে থাকি কি ওয়াটার হচ্ছে একটা নাউন, সবসময় পড়ি কি ওয়াটার হচ্ছে একটা নাউন। তো দেখবা এই যে শব্দ রিলেটেড যে কোশ্চেন গুলো, শব্দ রিলেটেড প্রশ্নগুলো হয় আমার দুই ধরনের। একটা হচ্ছে তোমাকে একটা সিঙ্গেল ওয়ার্ড দিবে, বুঝছো, তোমাকে একটা সিঙ্গেল ওয়ার্ড দিবে, ওয়ার্ড দিয়ে বলবে যে এটার কোন পার্টস অফ স্পিচ। আরেক ধরনের প্রশ্ন হচ্ছে তোমাকে একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্সের ওই পজিশন অনুযায়ী এটা কোন পার্টস অফ স্পিচ। তোমাকে এই দুইভাবে আসলে পড়তে হবে পার্সন স্পিচ আইডেন্টিফিকেশনটা। একটা ওয়ার্ড দেখলেই যে সেটা সবসময় নাউন হবে বা সেটা যে সবসময় ভার্ব হবে তা না, আমাকে দেখতে হবে এই ওয়ার্ডটার আসলে পজিশন কোথায়, এই ওয়ার্ডটার পজিশন, অবস্থা অনুযায়ী বা অর্থ অনুযায়ী, বা যদি বলতে পারো তোমরা ব্যবহার অনুযায়ী, যে কোনো জিনিস হইতে পারে, অবস্থান, অর্থ বা ব্যবহার অনুযায়ী এটা আসলে কোন পার্টস কাজ করছে আমাদের এটা দেখতে হবে। ওয়াটার দ্য প্লান্টস ইন মাই অ্যাবসেন্স মানে হচ্ছে পানি দেওয়া, ঠিক আছে, পানি দেওয়া। দেখো দেওয়া মানে হচ্ছে কি একটা ভার্ব, এটা ওয়াটার দ্য প্লান্টস হচ্ছে ভার্ব। একইভাবে ধরো বললাম আমরা গো, গোকে সবসময় ভার্ব হিসেবে চিনি। আমি যদি বলি যে দিস ইজ দা গো অফ দা, দিস ইজ দা গো অফ দ্য ওয়ার্ল্ড। দেখো দা প্লাস অফ এর মাঝে, দা প্লাস অফ এর মাঝে যদি একটা শব্দ থাকে সেটাকে আমরা নাউন ধরি। এই পজিশন অনুযায়ী এখানে গোটাও হচ্ছে একটা নাউন, যেটা অর্থ হচ্ছে নীতি অর্থে ব্যবহার করা হয়। একইভাবে এখানে ওয়াটারটা আসলে পজিশন অনুযায়ী সে ভার্বের কাজ করতেছে, পানি দেওয়া অর্থে, এই জন্য এটা উত্তরটা হবে ভার্ব। 26-এ ডি,
গুড। তারিক আজিজ ফাহিম তাসনিয়া তাবাসসুম নওশিন মাসুমা আক্তার মিম 26-এর ডি বলছো। গুড, এটা উত্তরটা হবে ভার্ব। দেন 27 নম্বরটা, রেডিলি অ্যাগ্রিড ড্যাশ মাই প্রপোজাল টু নট টু এ চ্যারিটি ফান্ড। চ্যারিটি ফান্ড বলতে হচ্ছে দাতব্য সংস্থাতে মানে বিনিয়োগ করার জন্য সে আমার প্রপোজালে মানে তাৎক্ষণিক রাজি রাজি হয়ে গিয়েছে, সেই অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তো দেখো, অ্যাগ্রিড এর পরে আমরা আসলে বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। অ্যাগ্রিড একটা এটা হচ্ছে এসেছে আমাদের প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এটা এসেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। দেখো অ্যাগ্রিড, অ্যাগ্রি এর পরে যদি কোনো আসলে ব্যক্তি রিলেটেড থাকে, ওই ব্যক্তির সাথে উইথ বসে। যদি কোনো প্রপোজাল থাকে, প্রপোজাল, প্রপোজালের সাথে টু বসে। যদি কোনো ডেট, যদি কোনো ডেট থাকে তাহলে সেক্ষেত্রে আসলে অনেক সময় অন বসে, লাইক আই অ্যাগ্রিড অন 7 মার্চ, 7ই মার্চে অ্যাগ্রি করলাম, তাহলে ডেট ক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো। আই অ্যাগ্রিড টু ইয়োর প্রপোজাল, অ্যাগ্রির ক্ষেত্রে যখন প্রপোজাল বা প্রস্তাবনা বোঝাবে তখন আমরা টু ব্যবহার করব। আর অ্যাগ্রির ক্ষেত্রে যখন কোনো একটা ব্যক্তি থাকবে, লাইক আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে অ্যাগ্রি করছি, তখন আমরা উইথ ব্যবহার করব। এখানে দেখো আমাকে বলছি কি, রেডিলি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল, অর্থাৎ আমার প্রস্তাব। এই প্রস্তাব বোঝাতে আসলে অ্যাগ্রিড এর সাথে আমরা সবসময় টু ব্যবহার করে থাকি। এর জন্য এটা উত্তরটা হবে টু, অ্যাগ্রিড টু ইয়োর প্রপোজাল। 27-এর উত্তরটা হবে সি নাম্বারটা। তারিক আজিজ ফাহিম একজন প্রশ্ন করছো সাম আর অ্যানির পার্থক্য। দেখো, সাম আর হচ্ছে অ্যানি, অ্যানিটা বসে আসলে একটা নেগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সচরাচর সাম বসে একটা পজিটিভ সেন্টেন্স। বুঝছো? ধর একটা সেন্টেন্স বললাম যে আই নিড সাম, ধরো বললাম ডলার্স, ঠিক আছে, আই নিড সাম ডলার্স, এইটা একটা সেন্টেন্স। আমি যদি বলি হি ডিডেন্ট বাই, হি ডিডেন্ট বাই অ্যানি ড্রেস, তুমি কিন্তু এখানে দেখো এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স আর প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করবো অ্যানি, আর পজিটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে সাম। আশা করি তারিক আজিজ ফাহিম বুঝতে পেরেছো। না বুঝলেও আমরা আমাদের ক্লাসে সর্বোচ্চ দিয়ে বোঝাবো ইনশাল্লাহ। আচ্ছা, সামটা বসবে পজিটিভ সেন্টেন্সে আর অ্যানি বসবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। একইভাবে দিলে আই নিড সাম ড্রেস, আই নিড সাম ডলার্স, পজিটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য সাম বসিয়েছি। আর যদি আমি এখানে নেগেটিভ করি, হি ডিডেন্ট বাই অ্যানি ড্রেস, হি ডিডেন্ট টেক অ্যানি মানি, ঠিক আছে, এরকম। আচ্ছা, 28 নম্বর প্রশ্নটা দেখবো, আনএমপ্লয়েড ইউথস আর মোর লাইকলি টু গেট এক্সপোজ ড্যাশ ভায়োলেন্স। এই প্রশ্নটা এসেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন, দেখো গ্রামার থেকে প্রচুর মানে খুবই কম প্রশ্ন আসছে কিন্তু আমার, খুবই কম প্রশ্ন। প্রিপোজিশনটাকে আসলে গ্রামারে আওতায় ফেলা যাবে না, এটা হচ্ছে একটা আমাদের মুখস্থ পাঠ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে আমাদের মুখস্থ পাঠ, এটাকে আসলে গ্রামারের আওতায় ফেলা যাবে না। তাহলে আমাদের এক্সপোজ, দেখো এক্সপোজের সাথে, ঠিক আছে, এক্সপোজের সাথে প্রিপোজিশন বসে হচ্ছে টু। আনএমপ্লয়েড ইউথস আর মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ভায়োলেন্স, মানে শিকার হওয়া অর্থে এক্সপোজের সাথে বসে 28-এ এ নাম্বারটা টু। আচ্ছা, আচ্ছা, এক্সপোজের সাথে তাহলে আমরা কি পাচ্ছি, টু পাচ্ছি। আচ্ছা, দুটোই কি আনকাউন্টেবল আগে বসে কিনা? সাম আর এনি, সাম আর এনি দুইটা কাউন্টেবলের পূর্বেও বসে, আবার আনকাউন্টেবলের পূর্বেও বসে, দুইটার পূর্বেই বসতে পারে। বুঝছো? তো সামের ক্ষেত্রে কাউন্টেবলের সাথে বসলে কাউন্টেবল নাউনটা অবশ্যই প্লুরাল হবে, আর আনকাউন্টেবল নাউন তো আসলে প্লুরাল হওয়ার কিছু নাই, এটার সাথে কখনো তো এস বা এস যোগ করা যায় না। আর অ্যানির ক্ষেত্রে সবগুলাই সিং। বুঝছো? সাম আর অ্যানি আসলে কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই আসলে বসতে পারে। আচ্ছা, দেন 29 নম্বরটা আমরা দেখার চেষ্টা করবো, উই মার্ভেল ড্যাশ দ্য বিউটি অফ দ্য মনুমেন্ট। উই মার্ভেল ড্যাশ দ্য বিউটি অফ দ্য মনুমেন্ট, এটাও এসেছে আমাদের প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন, আচ্ছা, প্রিপোজিশন থেকে এই প্রশ্নটা এসেছে। তোমরা লক্ষ্য করবা যে মার্ভেল, সারপ্রাইজ, এন্ড নাও চার্ম, আমি শব্দগুলো লেখার চেষ্টা করি। চার্ম,
মার্ভেল, অ্যান্ড নাও, ইত্যাদি যে ওয়ার্ড গুলা, এগুলার পরে যদি আসলে ব্যক্তি কেন্দ্রিক থাকে, ব্যক্তি কেন্দ্রিক থাকে, তাহলে আসলে ব্যক্তির সাথে আমরা উইথ ব্যবহার করি। আর এগুলোর সাথে যদি ব্যক্তি ভিন্ন অন্য কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মার্ভেলড এর সাথে অ্যাড ব্যবহার করি। তখন একটু লক্ষ্য করো যে উই মার্ভেলড, আমি যদি বলি উইথ ইউ, তাহলে ইউটা হচ্ছে ব্যক্তি, সেজন্য আমরা উইথ ব্যবহার করছি। এখানে দেখো উই মার্ভেল দ্য বিউটি অফ দ্য মনুমেন্ট, অর্থাৎ ব্যক্তি ভিন্ন অন্য কিছুকে রিপ্রেজেন্ট করতেছে, মনুমেন্টের সৌন্দর্যটাকে। তাহলে আমি এখানে কি করব, উই মার্ভেল অ্যাট দ্য বিউটি, মার্ভেলড অ্যাট দ্য বিউটি অফ দ্য মনুমেন্ট। বুঝছো? এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের পার্ট থেকে প্রশ্নটা এসেছে, 29 নম্বরটা। আচ্ছা, দেন দেখো 30 নম্বর, দ্য বিউটিফুল ড্রেস কামস ড্যাশ ফোর কালার্স। দেখো খুবই অর্থবোধক একটা প্রশ্ন আসলে, এটা আমরা একটু প্রিপোজিশনের ক্ষেত্রে রাখতে পারি। প্রিপোজিশন বাট একটু মিনিংফুল, একটু হচ্ছে কি মিনিং, মিনিংফুল। দেখো মাঝে মাঝে দেখবা দোকানে যখন ক্রয় করতে যাও কোনো একটা কিছু, দোকানদার বলবে যে স্যার আমার এই ড্রেসটা মানে 5টা কালারের আছে, বা এই ড্রেসটা আমার 4টা কালার এসেছে। এরকম যখন কোনো একটা পণ্য, কোনো একটা পণ্যর মানে এসেছে অর্থে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে। আবার বলছি কোনো একটা পণ্য লাইক বিউটিফুল ড্রেস এসেছে, কামস, কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট কালার বা নির্দিষ্ট আইটেম, সেক্ষেত্রে আমরা কামস এর পরে সবসময় ইন ব্যবহার, কামস এর পরে ইন ব্যবহার করি, যে দিস বিউটিফুল ড্রেস কামস ইন ফোর কালার, অর্থাৎ এই বিউটিফুল ড্রেসটা 4টা রঙে উৎপাদন করা হয়েছে, বা 4টা রঙে আমার কাছে এসেছে, বা আমার কাছে 4টা রঙের এই কাপড় আছে। সেই অর্থে আমরা কামস ইন ব্যবহার করি। সেজন্য 30 নম্বরের উত্তরটা হবে ডি নম্বরটা। আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখো এই যে 30টা প্রশ্ন, এই 30টা প্রশ্নে দেখবা ম্যাক্সিমাম পার্টি এসেছে আমাদের হয় মুখস্থ নির্ভর, ভোকাবুলারি, স্পেলিং, পাশাপাশি প্রিপোজিশন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ নির্ভর ফ্রেজাল ভার্বস থেকে। এর পাশাপাশি আমাদের দেখবা যে গ্রামার থেকে খুব অল্প কিছু নিয়ম আমরা দেখতে পেয়েছি, গ্রামার থেকে খুবই অল্প কিছু নিয়ম এসেছে। তো তোমরা যারা আসলে বিউপির ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে, এই জিনিসটা মাথায় রাখবা, দেখবা পরবর্তীতে একটা বিশাল প্যাসেজ দিয়েছে তোমাদেরকে টেক্সট বই থেকে, মোটামুটি 31 থেকে 25, অর্থাৎ 5টা প্রশ্ন আমাদের প্যাসেজ কম্প্রিহেনশন থেকে দিয়েছিল। তো এই 5টা প্রশ্ন প্যাসেজ কম্প্রিহেনশন থেকে দেওয়ার পরে আমাদের এই 35টা প্রশ্ন প্লাস হয়েছে। তাহলে দেখো এই যে প্রশ্নগুলো পড়লা, তোমাদের আসলে এই একটা মানে কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে আমাকে সবসময় গ্রামার পড়তে হবে, সবসময় গ্রামার পড়তে হবে, সবসময় গ্রামার পড়তে হবে। গ্রামারটাকে যতটা গুরুত্ব দাও, ঠিক ততটা গুরুত্ব তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর দিতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি কোথাও টিকতে পারবা না। বুঝছো? এই একটু মুখস্থ টাইপের যে পড়াগুলো লাইক ভোকাবুলারি গুলো, সিনোনিম অ্যান্টোনিম, বা ফ্রেজ, ইডিয়মস এন্ড ফ্রেজ, স্পেলিং গুলা, এইগুলা একটু ভালো মতো আয়ত্তে আনার চেষ্টা করো। ঠিক আছে? আর পাশাপাশি প্যাসেজ কম্প্রিহেনশন থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো আয়ত্ত আনার চেষ্টা করো, ইনশাল্লাহ দেখবা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুব ভালো একটা ফলাফল তোমরা আয়ত্তে আনতে পারবা। তাহলে আশা করি সকলে ক্লাসটা উপকারী হয়েছে, এবং তোমাদের জন্য আরো অনেক ক্লাস নিয়ে হাজির হব আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সালাম আলাইকুম।